শুধু দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে আমরা কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে আইনগত যে পরামর্শ দিই এটাকে একটা গাইডেন্স হিসেবে, গাইডলাইন হিসেবে ধরবেন। কারণ যেহেতু আমরা আপনাদের সাথে সরাসরি বসে, সামনাসামনি বসে আলোচনা করার সুযোগ পাচ্ছি না, আপনাদের কোনো কাগজপত্র দেখছি না, ফলে আমরা যে অ্যাডভাইসটা করবো, যে উপদেশটা দেবো, এটাকে একটা প্রাথমিক ধারণা হিসেবে নেবেন। একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শর কিন্তু এটা বিকল্প নয়। তো আশা করি সবাই যে যেখানে ছিলেন বা আছেন এখন ভালোই আছেন। আমরা তো বাংলা নববর্ষ শুরু করলাম, এটা 1432 সাল হলো। ঘটা করে বাংলাদেশে এবার আমি দেখলাম যে আনন্দ শোভাযাত্রা পালিত হলো এবং সবাই একটা ব্যতিক্রমধর্মী পরিবেশে তারা নববর্ষ পালন করলো। ব্রিটেনেও আমরা দেখছি যে একটু গরম পড়া শুরু করেছে, যদিও এর মধ্যে কোনো দিন রাতে বেশ একটু হিমেল হাওয়া ছিল, এবার এখন মনে হচ্ছে মোটামুটি আমরা বসন্তের মধ্যে এগোচ্ছি। তো যাই হোক, আমরা যেটা করি যে প্রথমেই আমরা কিছু আপডেট দিতে চেষ্টা করি। আমরা আপডেট দেব, তারপরে আপনাদের কলও নেব। কেউ যদি কোনো কল করতে চান, ওই যে টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলবেন। যখন কথা বলবেন তখন একটু অনুগ্রহ করে টেলিভিশন সেটটা বন্ধ রাখবেন, নইলে ইকো সাউন্ড হবে। ইকো সাউন্ড হলে আমরাও আপনাদের কথা বুঝতে পারবো না, আপনারাও আমার কথা হয়তো ঠিকমতো অনুধাবন করতে পারবেন না। তো যাই হোক, আমরা ফিরে যাচ্ছি। আজকে দেখি আমাদের কি ধরনের আপডেট আছে। এর আগে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই কেয়ার ওয়ার্কারদের ব্যাপারে হোম অফিস একটা নতুন আইন করেছে। তারা বলতে চাচ্ছে যে নতুন করে কেউ যদি কেয়ার ওয়ার্কার রিক্রুট করতে চায়, তবে তাদেরকে এদেশে যে সমস্ত কেয়ার ওয়ার্কার যারা আছেন, যারা আগেই কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে দেশে এসেছেন কিন্তু কোনো কারণে যারা কাজ করতে পারেননি, হয়তো যাদের এমপ্লয়ারের লাইসেন্স চলে গেছে বা যে কোনো কারণেই হোক তারা হয়তো কাজ করতে পারেনি, কিন্তু যারা এখন এই দেশে আছে, সেই যে বিশাল একটা ওয়ার্কফোর্স আছে সেখান থেকে রিক্রুট করতে হবে। অতএব বাইরে থেকে রিক্রুট করার আগে এখানে যে পুল আছে সেই পুল থেকে রিক্রুট করতে হবে। তা আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যতে বলছে যে প্রায় 39,000-এর মতো কেয়ার ওয়ার্কার এখানে আছেন, যাদের কোম্পানি হয় তারা লাইসেন্স হারিয়ে ফেলেছেন, কিংবা যারা যে কোনো কারণে হয়তো তাদেরকে জব দিতে পারছে না, তো তাদের থেকে রিক্রুট করার কথা বলা হয়েছে। তো এটা নিয়ে একটু হাউস অব লর্ডসে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং কমিটি স্টেজে তারা এই পরিস্থিতি নিয়ে তারা চিন্তাভাবনা করছেন, তারা আলোচনা করছেন যে কী অবস্থা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আসলেই যারা এরকম কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে দেশে এসেছেন, অনেকেই কাজ পাননি, তারা খুব মানবতার জীবনযাপন করছেন। তাদের অন্য কোনো ভিসাতে সুইচ হওয়ার সুযোগ কম, তারা হয়তো এই শুধুমাত্র কেয়ার ওয়ার্কিং ভিসাতেই তারা হয়তো যেতে পারবেন, অন্য তারা এমপ্লয় চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে হয়তো আপনারা জানেন যে হোম অফিস সাধারণত 60 ডেজের মতো 60 ডেজের একটা টাইম দেয়। আমরা এটাও জানি যে হোম অফিস অনেক সময় এই 60 ডেজেরও বাইরেও তারা কিন্তু সময় দিচ্ছে, বা ওইভাবে ভিসাটাকে কেটে দিয়ে জোর করে ধরে এনফোর্সমেন্ট অ্যাকশান এদিকে তারা যাচ্ছে না, তারা এইভাবে যথেষ্ট লিনিয়েন্ট। এবং তারা আশা করছে যে হয়তো বা যে সমস্ত রিক্রুটিং, যে সমস্ত এমপ্লয়াররা এখনও কেয়ার ওয়ার্কারকে রিক্রুট করতে চান, তারা হয়তো এদেরকে মোটামুটি জব দিতে পারবেন। কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে মাত্র 6%-এর মতো, এই 39,000-এর মাত্র 6%-এর মতো নতুন করে জব পাচ্ছেন। একটা বিরাট অংশ কিন্তু এখনও জব পাচ্ছেন না। এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমরা যারা এই ফিল্ডে কাজ করি আমরা কিন্তু জানি যে মূল সমস্যাটা কিন্তু আসলে অন্য জায়গায়। এটা এমন নয় যে বিভিন্ন কোম্পানিগুলি
অধিকতরভাবে তারা রিক্রুট করেছে। আমরা জানি এই ওয়ার পারমিট নিয়ে, কেয়ার ওয়ার্কার নিয়ে অনেক ধরনের জালিয়াতি জোচ্চুরি হয়েছে। এক ধরনের কিছু লোক একটু অসাধুতা অবলম্বন করে তারা কি করেছে, ওয়ার পারমিটগুলিকে বিক্রি করেছে, এবং যেখানে কোনো এজেন্টকেই কিন্তু নিয়োগ করা দরকার ছিল না, সেখানে এজেন্টকে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে ভুয়া জব নিয়ে এখানে এসেছে। যদিও কজ ইস্যু হয়েছে, কিন্তু এই জবগুলো আসলে কোনোদিনই কিন্তু ছিল না, এবং কোনোদিনই হয়তো এমপ্লয়ারের সাথে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না যে ওয়ার্কার এদেশে আসলে সে জব পাবে। তো এই কারণে এই বিশাল 39,000-এরও বেশি এই যে ওয়ার্কফোর্স এখানে এসে তারা জব পাচ্ছে না, এটাই আছে। এই ব্যাপারে যদি সুষ্ঠুভাবে তদন্ত করা হয় তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা এই ধরনের একটা শিকার হয়েছেন। এবং এটা নিয়ে আমি বহুত আগে, যখন এটা কয়েক বছর আগে যখন এই কেয়ার ওয়ার্কিং ভিসাটাকে তারা স্কিল ওয়ার্কিং থেকে সরিয়ে তারা শর্টেজ ক্যাটাগরিতে আনলো, তখনই কিন্তু আমি বলেছিলাম যে এটাকে মিসইউজ করা হবে। বহুত লোক সর্বস্ব বিক্রি করে দিয়ে এই দালালকে পয়সা দিয়ে দেশে আসবে, আসার পরে দেখা যাবে তাদের আর জব থাকবে না, তারা জব পাচ্ছে না, এই ধরনের একটা সমস্যার মধ্যে তারা পড়বে। তো আমার ধারণা ধীরে হলেও হোম অফিস এটা তারা বুঝতে পারবে, রিয়েলাইজ করবে। এবং আমাদের কথা হচ্ছে যে এই যে যারা ভুক্তভোগী আছে তাদের জন্য যারা কারণ, যারা এই অসাধুতা অবলম্বন করে এই পরিমাণ মানুষকে দেশে নিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দিল। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কেয়ার ওয়ার্কিং ভিসাতে এসে অনেকেই পরবর্তীকালে অ্যাসালাম চাচ্ছেন, এবং যে ধরনের অ্যাসালামের হয়তোবা কোনো মিনিংও নাই, একটা মিনিংলেস কেস করে তারা নিজেদের ইমিগ্রেশন হিস্ট্রিকে খারাপ করছেন, দেশের প্রোফাইলটাকেও তারা নষ্ট করছেন। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, এবং এটা অত্যন্ত দুঃখজনক। তো জানি না এ ব্যাপারে হাউস অব লর্ডস কি বলবে, তারা দেখা যাক। একজন কলার যুক্ত হচ্ছেন, আমরা কলার সাথে কথা বলি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম রেজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বলেন ভাইয়া, কি করতে পারি? বলতেছে আমি আমার বাচ্চাদের জন্য ফ্রি ওয়েভার জন্য অ্যাপ্লিকেশন করব 6 মাসের পর। তা ইনফরমেশন জানার জন্য কি করলে হবে, কি করলে হবে না। না, আপনার ফি ওয়েভার বাচ্চারা কি আপনার কি মানে এটা কোন অ্যাপ্লিকেশন করবেন? ব্রিটিশ নাগরিকত্ব নাকি আপনার এফএলআরএফপি, কোনটা করবেন? ওই যে ফ্রি ওয়েভার নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব। আচ্ছা, নাগরিকত্ব করলে তারা যেটা দেখবে যে আপনার বা আপনার স্ত্রীর ইনকাম দেখবে, ব্যাংকে কি আছে, পয়সা আছে এটা দেখবে, অন্য কোনোভাবে পয়সা আছে কিনা এটা দেখবে। মূলত তারা আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দেখবে, প্লাস অন্য জিনিস তারা দেখতে পারে, বাচ্চারা আপনাদের সাথে আছে কিনা বা বাচ্চারা কোথায় থাকে সেটা তারা দেখবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা তারা দেখবে। আচ্ছা, আমি যে জিনিসটা জানতে চাই, আমি খরচটা করতে চাই, যেমন আমার ওয়াইফ এন্ড আমি, আমার বাচ্চাদের যে খরচগুলি, যেমন প্রাইভেট যে টিউশনি পড়ায় এগুলি কাউন্ট করবে? যে আপনি যেটা করবেন, আপনার একটা ইনকাম এক্সপেন্স একটা দেখানোর সুযোগ থাকবে। সেখানে আপনি দেখাবেন যে আপনার পয়সা ইনকাম হলেও আপনার যে এক্সপেন্সটা হয়, এক্সপেন্সটা টু হাই, ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিছু পয়সা থাকে না, এবং আপনার ওরকম সেভিংস নাই যে সেভিংস, কারণ ফি কিন্তু খুব একটা বেশি না, এটা বোধহয় 1500 পাউন্ডের মতো ফি। তো এটা খুব বড় ফি না, যেখানে আপনার এফআরএফপিতে প্রায় 4000 কাছাকাছি ফি পড়ে, সেখানে কিন্তু এই রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের ফি অনেক কম। আপনি দেখাবেন এই পয়সাটা আপনার জমানো নাই, বা জমানো যদি পয়সা থেকে থাকে সেটাও আপনার কোনো না কোনো ইম্পর্টেন্ট আউটিংস আছে যেখানে আপনাকে ব্যয় করা লাগবে। বুঝতে পারি না, একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, যেমন আমার একটা মোবাইল দরকার, বা আমার ওয়াইফের মোবাইল, দুইটা মোবাইল যদি আমি যদি ব্যাংকের মাধ্যমে কিনে নিই 1500 টাকা, একটা মোবাইল দাম 1500, যদি 300 টাকা করে যদি কাটে, এটা কি কাউন্ট করবে? আপনারা সব ধরনের বিল আছে যেটা আপনি দেবেন, এবং সবচেয়ে ভালো হবে সাথে একটা কভার লেটার দিয়ে এক্সপ্লেন করে দেবেন যে আপনি কি কিভাবে কি ব্যাপার হচ্ছে। আমার 4টা বাচ্চা, তো এটা তো খরচ আছে। এখন আমি খরচগুলি অনেক সময় হাতে করি, আমি হাতে করবো না সব কার্ডে করবো? আপনি হাতে করেন, কারণ যেটা আপনি যদি লিখেও দেন ওরা তো আর ওইভাবে ডকুমেন্ট চাইবে না, ওরা জানতে চাইবে, এবং খরচটা কতটা রিজনেবল হবে। এখন আপনি যদি বলেন যে বাচ্চাদের চুল কাটার জন্য আপনাদের মাসে 500 পাউন্ড লাগে, সেটা তো আর বিশ্বাসযোগ্য হবে না। না, সেটা তো না। তো এরকম আপনি যদি, ওরা কিন্তু ওটা চেকও করবে না বা কাগজও দেখতে চাইবে না। আপনি টেস্কোতে কত শপিং করলেন, সেন্সবাড়িতে কত করেন, এর কোনো বিলও দেখতে চাইবে। তারা দেখবে 4 বাচ্চার একটা পরিবার, 6 জনের একটা পরিবারের রিজনেবল এক্সপেন্সটা কী হতে পারে।
খাবারের জন্য কত এক্সপেন্স হতে পারে, টেলিফোনে কি হবে, ইন্টারনেটে কি হবে, আপনি যদি কাজে যান, কাজে গেলে, কাজ থেকে আসতে গেলে, আপনার ওয়াইফ কাজ থেকে আসতে গেলে এই করলে কত খরচ হয়। একটা রিজনেবল খরচ দিলে তারা এটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে নেবে। আপনি কি কোনো রকম বেনিফিটে আছেন? জি, আমি ইউনিভার্সাল ক্রেডিটে। জি, আপনি যেহেতু ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তো এটা আপনার জন্য একটা পজিটিভ পয়েন্ট, কারণ তারা ধরিয়ে নেবে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছে ওদের ওই রকম ইনকাম নাই, তো এটা আপনার জন্য হেল্পফুল হবে। আপনি ইউনিভার্সাল ক্রেডিটের যত পয়সা পাচ্ছেন ওইটা আপনি দেখিয়ে দেবেন। আর ওই যে বললাম বেটার হবে সবসময় সুন্দর করে কাভার লেটার দিয়ে এক্সপ্লেন করে দেবেন ইনকাম এক্সপেন্ডিচারটা কীভাবে হচ্ছে আপনি এক্সপ্লেন করে দেবেন। আচ্ছা, তাহলে আমি ওইটাই জানতে চাই, 6 মাস পর দেবে, এখন থেকে প্রিপারেশন নিতে চাই। আগে তো আমি সব একসাথে উঠাইতাম, আমি নিজে খরচ করতাম হ্যান্ড, কিন্তু এখন আমি সব ব্যাংকে খরচ করলাম, তাহলে তো আমার জিরো থাকে। দুইটা মোবাইল কিনলে তো 600 পাউন্ড চলে যায়, দুইজনে দুইটা মোবাইল, দামি মোবাইল দুইটার মূল্য 1500 3000 টাকা। জি, তা আপনি অনেক খরচ আছে, একটু করলে এটি কাউন্ট করবে কি না ইজিলি? আপনার যত ধরনের এক্সপেন্স তারা আপনার কাউন্ট করবে, আপনার সেভিংস দেখবে সেভিংস আছে কিনা, এবং সব ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডিক্লেয়ার করা লাগবে। আমাদের দেখেছি যে অনেকেরই এবার রিফিউজ হয়েছে, যে তারা দেখা গেছে 3টে ব্যাংক কিন্তু তারা 2টো ব্যাংকের কথা বলেছে। আমরা তো যৌথ অ্যাকাউন্ট, আমাদের কোনো হাইড করার কোনো দরকার নেই। জি, যত ব্যাংক আছে, এমনকি বাংলাদেশেও যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু আপনারা ডিক্লেয়ার করবেন, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা থাক বা না থাক, যে কোনো অপারেটিং অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট এখনও চালু আছে সেই চালু অ্যাকাউন্ট আপনি ডিক্লেয়ার করবেন, ঠিক আছে? জি, দেখি এর পরে কে আছেন। হ্যালো কলার, হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, কি করতে পারি আপনার জন্য? একটু সাউন্ডটা আসতেছে না এখন পাচ্ছেন? জি, একটু আস্তে আস্তে আসতেছে সাউন্ড। জি হ্যাঁ বলেন, আমি যতটা জোরে সম্ভব বলবো, বলেন। হ্যাঁ, আচ্ছা, ওই আমার একটা HM কোর্ট এন্ড ট্রাইব্যুনাল সার্ভিসের পেজে একটা চিঠি আছে। আসলে এটা ওই পার্কিং আইয়ে আমি 1-2 বছর আগে একটা ইমার্জেন্সির জন্য আমি 1 ঘন্টার উপরে পার্কিং করছিলাম আর কি। জি, একটু মেডিকেল ইমার্জেন্সি ছিল, তো ওটা ওদেরকে আমি এক্সপ্লেন করছি, ওরা এগুলো শুনে নাই। এখন একটা চিঠি আসছে, এরা পয়সা বলে পাবে বলতেছে যে ইউ আর কন্ট্যাক্টিং ইউ বিকজ সামওয়ান ক্লেইমস ইউ owe them money and money crime has been made against you। এটা এরকম একটা দিছে HM কোর্ট এন্ড ট্রাইব্যুনাল সার্ভিসের উপরে। আর জাজমেন্ট ফর ক্লেইমেন্ট ওরা পার্কিং আই লিখছে আর কি। আর পাশে দিয়ে আছে সিভিল ন্যাশনাল বিজনেস সেন্টার, একটা ওদের অফিসের নাম। এটা কি সাব কন্ট্রাক্ট নাকি কোর্টের লেটার, এটা আমি বুঝতে চাচ্ছিলাম আর কি। যেটা হবে আপনাকে যেটা করতে হবে যে আপনি ওখানে টেলিফোন করেও কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন। এটা পেমেন্টটা করে দিলে তখন এটা আর আপনার আউটস্ট্যান্ডিং থাকবে না। প্রবলেম হচ্ছে যে অনেক সময় যদি কোনো আউটস্ট্যান্ডিং সিভিল লায়াবিলিটি থাকে, এটা আপনার ইমিগ্রেশনের যে কোনো ফার্দার অ্যাপ্লিকেশানকে অ্যাফেক্ট করতে পারে, নাও করতে পারে। তো আমার মনে হয় এটা আপনাকে দিয়ে দেওয়া উচিত, কারণ আপনার ক্রেডিট যেটা আছে, ক্রেডিট ওয়ার্দিনেস বা আপনার যেটাকে বলি আমরা, যে আপনার ক্রেডিটের যে স্কোরে কিন্তু আপনি লো হয়ে যাবে যদি আপনার এরকম আনপেড কোনো চার্জ থাকে। এটা তো ওই HM কোর্ট এন্ড ট্রাইব্যুনাল সার্ভিসে যেটা, এটা তো মানে এটাতে যেটা হবে, যদি এটা কোর্টে চলে যায় তাহলে যেটা হবে আপনার পার্কিংয়ের পয়সা ছাড়াও আপনি কোর্টেরও একটা কস্ট আপনাকে দিতে হবে। আমি কোর্টে যাইতে চাই, কারণ আমার তো লিগ্যাল ছিল, বুঝছেন, আমার তো মেডিকেল ইমার্জেন্সি ছিল, আমি যার জন্য আমার ইমার্জেন্সি যাইতে হয়েছিল একটা টয়লেটে। এটা তো পার্কিং আই রেঞ্জে আমি যাই সবসময়, আমি এখানে জিনিসটা হয়ে গেছে কি ভাইয়া, কতগুলি রিকোয়ারমেন্ট আছে যেটাকে আমরা বলি স্ট্রিক্ট লায়াবিলিটি। তো স্ট্রিক্ট লায়াবিলিটি কিন্তু আপনার ইমার্জেন্সি বা নেসেসিটির জন্যে কোনো এক্সামশান নাই। আপনাকে দেখতে হবে তাদের রেগুলেশনে এরকম কোনো ব্যাপার আছে কি না যে ইমার্জেন্সির জন্যে তারা আপনাকে এক্সামশান দেবে। স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে যেটা হয়, কোনো রকমের ডিফেন্স তারা কিন্তু নেয় না। তো এই জন্যে আপনি কোর্টে গেলেও যে এটাতে আপনি জিততে পারবেন কি না আই ডাউট। তো এই জন্য আপনি বলবেন যে যেটা হতে পারে আপনার লায়াবিলিটি হয়তো কম হতে পারে, কিন্তু যদি স্ট্রিক্ট লায়াবিলিটি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফাইন দিতেই হবে। যদি না তারা যেমন ধরুন ফর এক্সাম্পল, ধরুন আমি আপনাকে বলি যে আপনি হয়তো
দৌড়ায় গিয়ে ট্রেন ধরলেন, আপনার ট্রেনের টিকিটটা কাটার সুযোগ আপনার হলো না। অনেক ক্ষেত্রে যখন চেকার আসেন, চেকারও তো আপনাকে জাস্ট ইয়েটা নিয়ে আপনাকে সে টিকিটের পয়সা নিয়ে তিনি কিন্তু চলে গেলেন। কিন্তু যদি আপনাকে ফাইন করে দেয় তাহলে আপনার কিন্তু কিছু আপনার বলার নাই। তাই যে বললাম, স্ট্রিক্ট লায়াবিলিটি হলে এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে দেখতে হবে আপনাকে তারা যে রেগুলেশন আন্ডারে আপনাকে তারা ফাইন করছে বা দিচ্ছে, সেখানে এই ধরনের ইমার্জেন্সি, যেটাকে আমরা বলি আইনের পরিভাষায় বলা হয় ডিফেন্স অফ নেসেসিটি, তো নেসেসিটির ডিফেন্স এক্ষেত্রে প্রযোজ্য হবে কি না। আমার ধারণা সাধারণত এই ধরনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আপনাকে ফাইনটা দিতেই হবে। এবং এখানে এমনও ঘটনা আছে যে আপনারা জানেন যে এর আগে টনি ব্লেয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার স্ত্রী কিন্তু একজন হাইকোর্টের পার্ট টাইম জাজও ছিলেন। ওনাকে একদিন একটা দ্রুত কাজে যেতে হয়েছিল, উনি টিকিট কাটতে পারেননি, ওনাকেও কিন্তু ফাইনটা দিতে হয়েছিল। তো এই জন্য এইটা স্ট্রিক্ট লায়াবিলিটি হলে আপনাকে হয়তো ফাইনটা দিতে হবে। তা আপনি এই ব্যাপারে খোঁজ নেন এবং আপনি কথা বলেন, কোর্টকে আপনি ফোন করে বলেন যে আপনার একটা নেসেসিটি ডিফেন্স আছে। ডিফেন্সটা হবে কিন্তু নেসেসিটি, ইমার্জেন্সি তো হবে না, আইনের পরিভাষা হবে ডিফেন্স অফ নেসেসিটি। তো নেসেসিটিতে করবে কিনা, কোর্টে যায় নাই না, মানে কোর্টে যাওয়ার আগে এটা জাজমেন্ট অফ ক্লেইমেন্ট বলছে আর কি, এটা কি কোর্টে যাওয়ার আগে? যদি এটা জাজমেন্ট ফর দ্য ক্লেইমেন্ট হয় তার মানে তো নিশ্চয়ই এটা কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে জাজমেন্ট হয়ে গেছে। ও, জাজমেন্ট হয়ে গেছে না? জি। তো সেক্ষেত্রে ডিফেন্স নাই। সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, এটা দ্রুত এটা পেমেন্ট করে দিতে হবে। এবং যেটা আপনি করতে পারেন, কোর্টে ফোন করে কোর্টের ক্লার্কের কাছে আপনি বলতে পারেন এখন কেন আপনি কোর্টের হিয়ারিংটা মিস করলেন, আপনি কি জানেন, আপনি কারণ দেখায় বলেন যে এইভাবে আপনাকে কি আফটার দ্য জাজমেন্ট আপনার পক্ষে কি কোনো ইস্যু রেজ করা সম্ভব কিনা, কোর্টের ক্লার্কই আপনাকে বলে দেবে। আমার ধারণা আপনাকে তারা ফাইনটা দিতেই বলবে। আচ্ছা, বুঝছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। দেখি আর কে আছেন। হ্যালো কলার, হ্যালো কলার, হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন কি করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। জি আমি শুনছি। আমি চাইছিলাম যে এখন মানুষ যদি বাংলাদেশ থেকে ভিজিটে ওই দেশ আইতে চাইতে কিতা লাগবো কথা জানতে চাইছিলাম। যিনি ভিজিটে আসবেন তার অনেক কিছুই লাগবে। ভিজিটে উনি কেন আসবেন সেই কারণ দেখাতে হবে। তারপরে উনি কি নিজের খরচে আসবেন নাকি কেউ তাকে স্পন্সর করবে। যদি কেউ স্পন্সর করে তো স্পন্সরের ডিটেলস, স্পন্সরের সাথে যিনি আসবেন তার সম্পর্ক, যিনি স্পন্সর তার ইনকাম, তাকে থাকতে দেওয়ার জায়গা আছে কি না, সব কিছু তাকে দেখাতে হবে। আবার অন্যদিকে যিনি আসবেন তিনি যদি সেলফ স্পন্সরশিপে আসেন, অর্থাৎ নিজের খরচে আসেন, সেক্ষেত্রে তাকে দেখাতে হবে তার কি ইনকাম আছে, কতটা পয়সা তার কাছে অ্যাভেলেবল আছে যে পয়সাটা তিনি খরচ করবেন, এবং বাংলাদেশে তার ফিরে যাওয়ার মধ্যে কী কারণ আছে, বাংলাদেশে কি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, তার বিজনেস আছে কি না, সে কি করে, কারণ তার যে পার্সোনাল সার্কামস্টান্সেস এবং তার ইনসেন্টিভ টু গো ব্যাক, অর্থাৎ দেশে ফিরে যাওয়ার মতো কী কারণ থাকবে। কারণ আমাদের দেশ থেকে প্রবলেম হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন, বিশেষ করে সিঙ্গেল কেউ আসলে সাধারণত ফিরে যায় না। একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে 80% থেকে 85% মতো আমাদের বাংলাদেশ থেকে যারা সিঙ্গেল হিসেবে দেশে ভিজিট করতে আসে, যারা বাংলাদেশে ভালো কোনো চাকরি বাকরি করে না, খুব ভালো কোনো প্রতিষ্ঠিত বিজনেসের মধ্যে যারা জড়িত নয়, যাদের পরিবার নাই, এরা সাধারণত এদেশে আসলে আর ফিরে যায় না। এই জন্য এই গ্রুপের ভিসা পাওয়াটা কঠিন হয়ে যায়। তো আপনি যিনি আসবেন তাকে দেখাতে হবে বাংলাদেশে ফিরে যাওয়ার মতো তার যথেষ্ট কারণ আছে, উনার এদেশে থাকার কোনো কারণ নাই। দেখি এখন কে আছেন কলার, পরবর্তী কলার। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, কি করতে পারি আপনার জন্য? জি ভাই, আমি জানতাম চাইছিলাম যে ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমেইনের জন্য লাইফ ইন দ্য ইউকে আর B1 লাগবে না। সরি, আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, তারপরে তার জন্য কি লাগছে? জি 10 ইয়ার রুটে B1 আর লাইফ ইন দ্য ইউকে লাগবে না এখন? জি লাগবে। সব ধরনের ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্যে লাইফ ইন দ্য ইউকে আর B1 লাগে শুধুমাত্র যারা প্রোটেকশন গ্রাউন্ডে আসেন, প্রোটেকশন বা
অ্যাসাইলাম বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনে আছেন, তারা যদি অ্যাপ্লাই করেন তো তাদের শুধুমাত্র লাইভ ইন দি ইউকে বা B1 টেস্ট লাগে না, এছাড়া মূলত প্রায় সব ক্যাটাগরিতেই এই লাইভ ইন দি ইউকে আর B1 লাগে। থ্যাংক ইউ ভাই। Welcome. ওকে, আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকটা কলার, প্রায় 4-5টা কল আমরা নিলাম এবং বিভিন্ন বিষয়ে আমাদের দর্শকরা জানতে চেয়েছেন। এর মধ্যে আমরা যেটা দেখলাম যে ভিজিট ভিসা নিয়ে অনেকেরই একটা ভিজিট ভিসা নিয়ে একজন জানতে চেয়েছেন, কিন্তু ভিজিট ভিসা নিয়ে খালি উনি নন, আমাদের অনেকেরই কমিউনিটির অনেকে জানতে চান। আজকে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হয়তো ভিজিট ভিসা নিয়ে কিছু কথা বলবো। দেখা যাক, আমরা আবার আলোচনাতে ফিরে যাচ্ছি। যে কথা আমরা বলছিলাম যে এই কেয়ার ওয়ার্কারদের রিক্রুটমেন্টের ব্যাপারে এই যে ডোমেস্টিক পুল থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এটার কারণ এটা অনেকটা সেই আগের মতো যেটা আমরা বলতাম যে ডোমেস্টিক লেবার মার্কেট টেস্টের মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগে দেশ থেকে ফিল আপ করতে হবে ভ্যাকেন্সি, তারপরে বাইরে থেকে রিক্রুট করার ব্যবস্থা হবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে হাউস অব লর্ডসের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এখনও হয়তো বা হোম অফিস সরাসরি তারা হয়তো জানে, কিন্তু তারা স্বীকার করছে না যে কী কারণে এই 39,000 কেয়ার ভিসা হোল্ডাররা তারা কাজ পাচ্ছে না। এটার পিছনে নিশ্চয়ই খুব জরুরি কারণ আছে এবং সেটা অনুধাবন করা উচিত, এবং যদি আমরা কারণটা বুঝি, কজটা বুঝি, তাহলে হয়তো এটাকে অ্যাড্রেস করাটা অনেক সুবিধাজনক হয়ে যাবে। আমরা পরবর্তী যে আপডেটটা দিতে চাচ্ছি সেই আপডেটটা হচ্ছে ফি ওয়েভারের ব্যাপারে। চিফ ইন্সপেক্টর যিনি আছেন বর্ডার অ্যান্ড ইমিগ্রেশনের, তার কিছু ফাইন্ডিংসের ব্যাপারে। আমরা জানি যে অনেক ক্ষেত্রেই ফি ওয়েভার করা যায়, বিশেষ করে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলির ব্যাপারে ফি ওয়েভার হয়। হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলি অনেক ব্যয়বহুল, যেমন FLR AP অ্যাপ্লিকেশনে প্রায় সব মিলে আমরা দেখেছি যে 3800 মতো ফি পড়ে যায়। তো এই ব্যাপারে একটা ফি ওয়েভারের ব্যবস্থা আছে। তো ফি ওয়েভারের নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এই যে দীর্ঘদিন সময় লাগছে, এবং আমরা নিজেরা জানি যে 3 মাস তো প্রায় হয়, 3 মাসের বেশি লাগে। এখানে ইন্সপেক্টর জানাচ্ছেন যে অ্যাভারেজ নাকি এখন 168 দিন লাগে। তো এই 168 দিন লাগে এবং এরপরে অনেক সময় দেখা যায় যে ফি ওয়েভার যখন রিফিউজ হয়ে আসে, প্রচুর ভুলভাল ডিসিশন আসে। ডিসিশনে গ্রামাটিক্যাল মিস্টেক তো হয়, কোনো কোনো ক্ষেত্রে ফি ওয়েভার হওয়ার পরে ভুল করে আবার ইমিগ্রেশন অফিসার লিখে দেয় যে এখন যদি তুমি এদেশ থেকে চলে না যাও তবে তোমাকে রিমুভ করা হবে। কিন্তু আসলে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন রিফিউজ হলে এখান থেকে ধরে পাঠায় দেওয়ার এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, কারণ তারা আবার ইচ্ছা করলে আরেকটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারে, বা তারা 14 দিনের মধ্যে ফি দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন নিয়ে কিছু অনেক কনফিউশন আছে। অনেকেই তারা মনে করে যে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি যাদের অরিজিনাল ভিসাটা শেষ হয়ে যায় তখন কি হবে। আবার আপনাদের মাঝে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। বিরতির আগে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা বলছিলাম ফি ওয়েভারের ব্যাপারে। ইন্সপেক্টরের রিপোর্ট, চিফ ইন্সপেক্টর অফ বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন, তিনি তার কিছু কনসার্ন জানিয়েছেন তার রিপোর্টে। আমরা জানি যে ফি ওয়েভার অ্যাপ্লিকেশনে অনেক দিন সময় নিচ্ছে এবং তার রিপোর্টে তারা অ্যাভারেজ 168 দিনের কথা বলেছে। তো এই যে দেরি হয়, দেরিতে নানা রকমের কনফিউশন থাকে, কারণ আপনাকে ফি ওয়েভার তো প্রথমে পেতে হবে, ফি ওয়েভার পাওয়ার পর আবার মূল অ্যাপ্লিকেশান যেতে হবে, আবার মূল অ্যাপ্লিকেশানে গেলে সেই অ্যাপ্লিকেশনেও অনেক দিন লাগে। আমরা দেখেছি যে FLR APর ক্ষেত্রে 1 বছর এমনকি 2 বছরও লেগে যাচ্ছে। তো ফলে এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশানের যে প্রথম যে শুরুই হচ্ছে প্রায় 4, 5, 6 মাস একটা দেরি নিয়ে, তারপরও যদি আবার এই 1 বছর 1.5 বছর লাগে সিদ্ধান্ত দিতে, তাহলে কত ঝামেলা শুধু একটা অ্যাপ্লিকেশনের জন্যে। তো দেখা যায় একটা অ্যাপ্লিকেশান করে সেটা ডিসিশান পেতে আসলে আরেকটা অ্যাপ্লিকেশানের সময় হয়ে যায়। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কলার একটু জোরে বলেন।
হ্যালো, কলারকে মনে হয় আমরা হারিয়ে ফেলেছি। তো আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি, যে আলোচনা আমরা করছিলাম ফি ওয়েভারের ব্যাপারে। তো ফি ওয়েভারের ক্ষেত্রে অনেকের মধ্যে কিছু কনফিউশন আছে, কারণ দেখা যায় যে অনেকে যখন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেন তার সিদ্ধান্ত হতে হতে তাদের মূল ভিসা কিন্তু শেষ হয়ে যায়। এটা নিয়ে বিভিন্ন কনফিউশন হয়। একটা কথা মনে রাখবেন যে ফি ওয়েভার করলে ফি ওয়েভারের সময় যতটুকু সময় নিচ্ছে ততটুকু সময় পর্যন্ত কিন্তু ভিসাটা আপনার অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাচ্ছে, এবং ফি ওয়েভার ভিসা এক্সটেন্ড হওয়ার পরে তারপরেও আপনি আপ টু 14 ডেজ, তারপর আর 14 দিন সময় থাকছে আপনার অ্যাপ্লিকেশান করার। তো এর মধ্যে আপনি অ্যাপ্লিকেশান করলে আপনার অ্যাপ্লিকেশানটাকে ভ্যালিড হিসেবে ধরা হবে। আর ফি ওয়েভার অ্যাপ্লিকেশান করতে গেলে যে যদি আপনার ভিসা শেষও হয়ে যায় তো ভিসাটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশানটা করলে। তো যাই হোক, ফি ওয়েভার আমরা জানি যে বেশ কিছু কিছু ক্ষেত্রে করা যায়, মূলত হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলির জন্য ফি ওয়েভার করা যায়। আমরা দেখেছি যে বাচ্চাদের সিটিজেনশিপের ব্যাপারেও ফি ওয়েভার করা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে আউটসাইড দ্য ইউকে থেকে যে অ্যাপ্লিকেশনগুলো করা হয় সেখানেও হিউম্যান রাইটসের গ্রাউন্ডে কোনো কোনো ক্ষেত্রে ফি ওয়েভার পাওয়া সম্ভব হয়। তো এ ব্যাপারে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো আইনজীবীর, অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, কারণ ফি ওয়েভার, কারণ ইমিগ্রেশনের ফি কিন্তু মারাত্মক, অনেক বেশি ফি। এবং আমরা দেখেছি যে বিশেষ করে FRIP এই ধরনের অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে প্রায় 3800-3900 পাউন্ডের মতো ফি লাগে। এরপরও তো আপনি যে যিনি ওকিলকে দিয়ে করাবেন সেই ওকিলের তো খরচ আছে আরও 2,000 পাউন্ড। তো সব মিলায় প্রায় 6,000 পাউন্ডের একটা বড় ধাক্কা ফি। একটা কথা মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে, অনেক হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনি ফি ওয়েভারের জন্য আপনি এলিজিবল হন, তো আপনি কিন্তু লিগাল এইডও পেতে পারেন। লিগাল এইডের এক্সেপশনাল কেস ফান্ডিং আপনি পেতে পারেন। আপনার জন্য যিনি লিগাল এইড সার্ভিস প্রোভাইডার উনি আপনার জন্য অ্যাপ্লাই করে লিগাল এইড এজেন্সি থেকে কিন্তু আপনার জন্য তিনি নিয়ে আসতে পারেন, আপনার জন্য ফান্ডিং নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার সব কিছু পুরো অ্যাপ্লিকেশানটি কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এটা শুধুমাত্র হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়, অন্য কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি কথা বলতে চাই। হয়তো কারো কারো মনে থাকবে যে বছর দুয়েক আগে আমি এই প্রোগ্রামে বলেছিলাম যে ডেইলি মেল তারা কিছু আন্ডার কাভার এজেন্টকে পাঠিয়েছিল, জার্নালিস্টকে পাঠিয়েছিল, যারা বিভিন্ন ল ফার্মে তারা অ্যাসাইলাম সিকার হিসাবে ছদ্মবেশে সেখানে যায় এবং সেখানে ফাঁদ ফেলে সেই সমস্ত বিভিন্ন লয়ারদেরকে তারা ধরে ফেলে, এবং তারা এমনভাবে কথা বলে যে তারা আসলে একটা অ্যাসাইলাম ক্লেম করতে চায়, এবং সেক্ষেত্রে অনেক সময় অনেকটা স্বতঃপ্রণোদিতভাবে অনেকে তাদের ফাঁদে পা দেয়, এবং পা দিয়ে পরবর্তীকালে তাদের সম্পর্কে তারা ল সোসাইটিতে, SRA-তে তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়। বলা হয় যে এরা কী করছে, মিথ্যা কেস সাথে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমরা জানি এটার কারণে SRA ইন্টারভিন করে 3টে ল ফার্ম বন্ধ করে দেন, এবং এই ফার্মের সাথে যারা জড়িত তাদের লাইসেন্সও ক্যান্সেল করে দেয়। তো এটা নিয়ে আমরা জানি যে কেস চলছিল, এবং সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল তারা একটা কেসে রাশিদ এই ল ফার্ম যেটাকে তারা বন্ধ করে দিয়েছে, সেই ফার্মের যিনি প্রিন্সিপাল তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। কারণ সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল তারা বলতে চাচ্ছে যে যথেষ্ট প্রমাণ নাই, যেটাকে ব্যালেন্স অফ প্রবাবিলিটির ক্ষেত্রে যে প্রমাণ থাকা উচিত সেই পরিমাণ প্রমাণ নাই। নাও এখানে কিন্তু আমি অনেকবারই এই প্রোগ্রামে বলেছি, এবং বারে আমি বলেছি যে অ্যাসাইলাম কিন্তু সবার জন্য নয়। এখানে কেন জানি আমাদের কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি, বিশেষ করে পাকিস্তানি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, এদের অনেকেরই ধারণা আছে, বাংলাদেশ কমিউনিটি অবশ্যই আছে, যে অ্যাসাইলাম বোধহয় আরেকটা বোধহয় থাকার একটা ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই বলছিলাম, কেয়ার ভিসাতে অনেকে এসে দেশের কাজ পাচ্ছেন না, কী করবেন, অ্যাসাইলাম ক্লেম করলেন। স্টুডেন্ট ভিসাতে আসলেন, পড়াশুনো করলেন না, কী করবেন, অ্যাসাইলাম ক্লেম করে দিলেন। কেউ কারোর স্পাউস হিসেবে আসলেন, আসলে এটা তিনি জেনিউন স্পাউস নয়, একজনের ফেক স্পাউস হিসেবে দেশে আসলেন, যে কী করবেন, অ্যাসাইলাম করে দিলেন। তো এইগুলি কিন্তু আসলে তাদের কারোর জন্যই কিন্তু অ্যাসাইলাম নয়। অ্যাসাইলাম শুধুমাত্র তাদেরই জন্যে
যাদের দেশে ফিরে গেলে বিপদ হতে পারে, যাদের জানমালের হুমকি হতে পারে, যাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকি হতে পারে, যাদের মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এবং যারা কোনোভাবেই তাদের সরকারের কাছ থেকে কোনো রকমের প্রোটেকশন পাবে না বা দেশের ভিতরে কোনো নিরাপদ আশ্রয়ে তারা চলে যেতে পারবে না, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু অ্যাসাইলাম বা প্রোটেকশন। তো এই জন্যে ঢালাওভাবে সবার জন্যে অ্যাসাইলাম নয়। তো যেটা আমরা হই অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লয়ারদের কাছে এভাবে মানুষ আসে এবং তাদেরকে সাহায্য করতে যাওয়াই আপনার জন্য হচ্ছে বিপদ। হয়তো একজন আপনাকে কাছে আসলো, এসে বলল যে আমি তো এই দেশে আসছিলাম অ্যাজ এ ভিজিটর, এখন আমি দেশে যেতে চাই না, আমি অ্যাসাইলাম করব। তো আপনি সঙ্গতভাবে তাকে জিজ্ঞাসা করবেন আপনি অ্যাসাইলাম করবেন কীভাবে, আপনার কী কারণ আছে। তো আপনাকে প্রশ্ন করে বলে ভাই আপনি বলেন, আপনার কাছে আসছি, আপনি তো লয়ার মানুষ, আপনি আমাকে বলেন কী করলে আমি অ্যাসাইলামটা পেতে পারি। দেখুন এক্ষেত্রেই কিন্তু একটা লয়ারের ওখানেই তার ইনভলভমেন্ট শেষ হয়ে যাবে। তারকে পরিষ্কার বলে দেওয়া উচিত ভাই এটা আমার কাজ নয়, আমি আপনাকে বলতে পারি না কি করলে আপনি অ্যাসাইলাম পাবেন। আপনাকে বলতে হবে দেশে গেলে আপনার কী সমস্যা হবে, দেশে আপনি কেন যেতে চান না, দেশে গেলে কী বিপদ হবে এবং কেন সেই বিপদে সরকার আপনাকে সাহায্য করবে না, বা কেন আপনি দেশের ভিতরে অন্য কোনো জায়গায় মুভ করে আপনি কেন নিরাপদ হতে পারবেন না। এটা হবে লয়ারের দায়িত্ব। এর বাইরে কিন্তু কোনো কিছু করলে লয়ারেরই তাদের নিজেদেরই বিপদ তারা নিজেরা ডেকে নিয়ে আসবে। আগে আমি বলেছি এটা আমাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে বলে দেওয়া যে এইটা আপনি বলবেন আপনার ক্লেমটা এই, আপনার কি ক্লেম, কী কারণে আপনি দেশে যেতে পারছেন না, এটা আপনি বলবেন। আপনি যখন আপনার সেই ক্লেমটা বলবেন যে এই কারণে আমি দেশে গেলে বিপদ, তখন আমরা হয়তো আপনাকে বলবো এটাকে সাপোর্ট করার জন্য কী কী ডকুমেন্ট আপনার আছে। এবার আপনি যদি বলেন ধরুন আপনি হয়তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আপনি করেন, আপনি বললেন আমি ওই রাজনৈতিক দলের সদস্য, আমি মনে করি দেশে গেলে সরকার আমারকে হ্যারাস করবে, আমাকে জেলে দেবে, আমার উপরে নির্যাতন করবে। সেক্ষেত্রে আমি তো লয়ার হিসেবে বলতে হবে আচ্ছা আপনি যে ওই রাজনৈতিক দলের সাথে জড়িত এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে, আপনি কি মেম্বারশিপ কার্ড আনতে পারবেন, আপনি কি দলের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার কাছ থেকে সাপোর্টিনেট আনতে পারবেন, বা আপনি যে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তার কোনো প্রমাণ আনতে পারবেন, মেম্বারশিপ কার্ড আনতে পারবেন। এইগুলো হয়তো আমরা জিজ্ঞাসা করতে পারি, কিন্তু এটা আমাদের বলে দেওয়ার কোনো এখতিয়ার নাই, বা এটা আমাদের কাছে জিজ্ঞাসা করা অন্যায় যে আমরা বলে দেবো আপনি বলেন আমি এই রাজনৈতিক দল করি, কিংবা আপনি বলেন আমি কোনো ধর্মই মানি না, আমি এথিস্ট, কিংবা আপনি বলেন আমি তো আসলে সমকামী। এগুলি কিন্তু লয়ারদের বলে দেওয়ার কিন্তু দায়িত্ব নয়। আপনি যদি মনে করেন যে আপনি ওই ধরনের কোনো ক্যাটাগরিতে পড়েন আপনি বলবেন, বলার পরে তখন হয়তো আমরা আপনাকে বলবো এই ক্যাটাগরিতে সাকসেস হতে গেলে আপনাকে কী কী এভিডেন্স আনতে হবে। আমরা কোনো এভিডেন্স বানিয়ে দেবো না, তৈরিও করে দেবো না, কখনো বলবো না যে অমুক জায়গায় গেলে আপনি এই সাক্ষ্য প্রমাণটা আনতে পারবেন। এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে যিনি অ্যাসাইলাম শেখা তারপরই বর্তায়। একজন কলার যুক্ত হচ্ছেন, কথা বলি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি করতে পারি আপনার জন্য। জি আমি সিটিজেন অফ ইউরোপিয়ান ইউনিয়ন, বেশ আগে আমি আইআরএস পেয়েছি এবং আমি 70+। এখন আমি যদি ন্যাশনালাইজেশন জন্য অ্যাপ্লাই করতে চাইছি আমার কি কি প্রয়োজন আছে? প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এদেশে এন্ট্রি করেন আপনি কি লিগালি এন্ট্রি করেছিলেন? অবশ্যই, যেহেতু আমি ইউরোপিয়ান সিটিজেন তখন জি জি জি, যদি আপনি লিগালি এন্ট্রি করে থাকেন তাহলে আপনাকে যেটা করা লাগবে B1 লাইফ ইন দ্য ইউকে লাগবে। B1 কি আপনি আগে আইএলআর এর সময় কিন্তু আপনি B1 কি দিয়েছিলেন? না, আমি 70+। আচ্ছা, 70+ হলে আপনার কোনো ইংলিশ টেস্ট কিছুই লাগবে না। আপনার জন্য এটা আরও দ্রুত হবে। অন্য ক্ষেত্রে 6 মাসে বেশি লাগলেও আমার ধরুন আপনার ক্ষেত্রে হয়তো 6 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কি কি ক্রাইটেরিয়া আমাকে ফিল করতে হবে? আপনাকে খালি আপনার যদি পুরনো কোনো পাসপোর্ট থেকে থাকে সেটা আপনি দেবেন, যদি কোনো বিআরপি কার্ড থেকে থাকে সেটা আপনি দেবেন। আর ওরা আপনার কাছে বিভিন্ন ইনফরমেশন জানতে চাইবে ফর্মে, যেমন ধরুন আপনার কাছে জানতে চাইবে 5 বছরের অ্যাড্রেস জানতে চাইবে,
আপনি 5 বছরের ভিতরে কতদিন বাইরে ছিলেন, কারণ আপনার একটা নিয়ম আছে যে গত 5 বছরের ভিতরে 450 দিনের বেশি আপনি বাইরে যেতে পারবেন না। আর লাস্ট ইয়ারে আপনি 90 দিনের বেশি আপনি এদেশের বাইরে থাকতে পারবেন না। এটা তারা দেখবে। আর তারা কি করবে, আপনি যখন আপনার এনআই নাম্বার দেবে, সেই এনআই নাম্বার দিয়ে তারা আপনার ওয়ার্ক হিস্ট্রি দেখবে বা আপনার ট্যাক্স কন্ট্রিবিউশন দেখবে। আর তারা আপনার ওয়ার্ক হিস্ট্রি জানতে চাইতে পারে। আর আপনার 2জন রেফারি লাগবে যারা আপনাকে চেনে, ব্যক্তিগতভাবে আপনাকে চেনে, যারা বলতে পারবে যে আপনি গুড ক্যারেক্টার আপনার। আচ্ছা আচ্ছা। তো আর এটা হবে, এই অ্যাপ্লিকেশন আপনি করবেন অনলাইনে করার পরে বিভিন্ন ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। ওই অনলাইন অ্যাপ্লিকেশনেই আপনি যে ইনফরমেশন দেবেন সেই ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা আপনাকে বলবে কী কী ডকুমেন্ট দেবে। নর্মালি তারা লাইফ ইন দি ইউকে আর B1 চায়, যেহেতু আপনি অলরেডি আপনার বয়স 65-এর উপরে, আপনি ওটা দিলে ওরা আপনার কাছে আর এটা চাইবে না। বা এর ভিতরেও যদি তারা মানে কোনো কিছু মনে করে, আপনি জানেন যে হোম অফিসের অভ্যেস আছে অনেক সময় আননেসেসারি ইনফরমেশন কালেক্ট করে, আর আপনি যে ইনফরমেশন দিবেন সেই ইনফরমেশন ভিত্তি করে তারা কালেক্ট করবে। আপনারও যে 2জন যে থাকবেন রেফারি, ওদের ডিটেলস আপনি সাবমিট করে দেবেন, দিলে ওই তাদের কাছ থেকেও তারা ওই ইয়েটা নেবে, রেফারেন্সটা নেবে। ওই ফর্মের মধ্যেই কিন্তু তারা এটা কমপ্লিট করে সাইন করে দিয়ে দেবে, সেটা আপনি আপলোড করে দেবেন সিস্টেমে। আচ্ছা আচ্ছা। এরপরে তারা কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকবে। আচ্ছা। আর কিছু ভাইয়া? না ঠিক আছে, এই যে কি তো এটা হলো যে 5 বছরের মধ্যে আমি 450 দিন বাইরে থাকতে পারবো না নাকি? 450 দিনে টোটাল লাস্ট 5 ইয়ার্সে আপনি টোটাল 450 ডেজের বেশি থাকতে পারবেন না। আচ্ছা, লাস্ট 5 ইয়ার্সে? লাস্ট 5 ইয়ার্স মানে আপনি অ্যাপ্লিকেশন থেকে লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা আচ্ছা। আর অ্যাপ্লিকেশন থেকে লাস্ট 1 ইয়ারে 365 ডেজের মধ্যে 90 ডেজ আচ্ছা বাইরে থাকতে পারবেন না। ওকে ওকে, দ্যাটস অল। নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে এইভাবে এই অ্যাসালাম কেসটা বুঝতে হবে যে অ্যাসালামটা সবার জন্য নয়, সব টম ডিক অ্যান্ড হ্যারির জন্য নয়। অ্যাসালাম তাদেরই জন্যে যাদের দেশে গেলে বিপদ হতে পারে, যাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে, যারা নির্যাতন, জুলুম, হয়রানির শিকার হতে পারে। এবং অ্যাসালামের জন্য 5টা নির্দিষ্ট কারণ আছে। আপনি যে জুলুম, নির্যাতন, হয়রানির শিকার হবেন, এর 5টার যে কোনো একটা কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার রাজনৈতিক, আপনার যেটাকে আমরা বলি রাজনৈতিক মতবাদের জন্যে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে, তৃতীয়ত আপনার জাতীয়তার কারণে, চতুর্থত আপনার বর্ণের কারণে, আর পঞ্চম হচ্ছে আপনি যদি কোনো সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হন। এই 5টা কারণ যে কোনো একটা কারণে যদি আপনি জুলুম, নির্যাতন, হয়রানির শিকার হন বা আপনি আশঙ্কা করেন আপনি হবেন, সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি অ্যাসালাম ক্লেম করতে পারেন। এর বাইরেও যেটা হতে পারে, এর বাইরেও আপনি নির্যাতন, জুলুম, এই 5টা কারণের বাইরেও আপনি নির্যাতন, জুলুম, হয়রানির শিকার হতে পারেন। সেক্ষেত্রে আপনি পেতে পারেন হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন। কিন্তু এই দুটো ক্ষেত্রেই আপনাকে দেখাতে হবে যে আপনি রাষ্ট্র থেকে কোনো রকমের নিরাপত্তা আপনি পাবেন না, প্রোটেকশন আপনি পাবেন না, বা আপনি দেশের ভিতরে কোথাও আপনি মুভ করে লুকিয়ে গিয়ে, হয়তো আপনার সমস্যা হচ্ছে সিলেটে, কিন্তু আপনি দেখাতে সম্ভব হচ্ছে আপনি সিলেট থেকে আপনি দূরে গিয়ে রংপুরে গিয়ে কিংবা পাবনায় গিয়ে কিংবা ফরিদপুরে গিয়ে আপনি নিরাপদ থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অ্যাসালাম করাটা কঠিন হয়ে যাবে। কিন্তু অ্যাসালাম ওই যে বললাম যে এখন একটা কারণ দেবেন বা লয়ারের কাছে গিয়ে দুজনে বসে আপনি আর উকিল বসে বসে একটা কারণ বানাবেন, এটা কিন্তু ঠিক নয়। এটাতে আপনি যেমন দোষী, যে উকিল আপনাকে এভাবে সাহায্য করবে উনিও কিন্তু দোষী। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এসআরএ এখন বিভিন্ন ল ফার্মের বিরুদ্ধে তারা তদন্ত করছে। আন্ডার কাভার জার্নালিস্টে গিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে, যদি আপনি আইনজীবী হন আপনাকে ফাঁদে ফেলতে পারে, আপনার মুখ থেকে কোনো না কোনো কথা বার করে নিয়ে গিয়ে আপনার বিরুদ্ধেই কিন্তু তারা সেগুলিকে ব্যবহার করতে পারে। তো অ্যাসালামের জন্য যেটা আমি বললাম যে অ্যাসালামটা সবার জন্য নয়। অ্যাসালামের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই, অ্যাসালাম করলে এটা চিরদিনের জন্য আপনার ইমিগ্রেশন হিস্ট্রির মধ্যে এটা থাকবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউরোডাক নামে একটা কম্পিউটার
ডাটাবেসে এটা চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন দেশ এটা অ্যাক্সেস করতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো দেশে পরবর্তীকালে ভিসা নিয়ে যেতে গেলে তারা জানতে পারবে যে আপনি একবার ইংল্যান্ডে বা ইউনাইটেড কিংডমে অ্যাসাইলাম চেয়েছিলেন। এটার কারণে যেটা হতে পারে যে ওই সমস্ত দেশে আপনি স্বাভাবিকভাবে যাওয়ার ভিসাটা হয়তো আপনার রিফিউজ হতে পারে। আমরা বিরতির আগে বেশ কিছু কল নিয়েছি এবং কলের সাথে সাথে আমরা বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করেছি। আমরা অ্যাসাইলাম ক্লেম নিয়ে কিছু কথা বলেছি এবং কিছু অ্যাডভাইসও দিয়েছি যে অ্যাসাইলাম ক্লেম সবার জন্য নয়। এটা মনে করার কোনো কারণ নাই যে কিছুই করতে পারছি না, আসলাম তারপরে এখন আর দেশে ফিরে যেতে চাচ্ছি না, পয়সা খরচ করে আসলাম, অতএব থেকে যাব, অ্যাসাইলামটা ক্লেম করে দিই, এটা মনে করার কোনো কারণ নাই। আমরা দেখতে পাচ্ছি এখন ইদানিংকালে অ্যাসাইলামগুলো একটু দ্রুত নিষ্পত্তি হচ্ছে। আমাদের যদি স্ট্যাটিস্টিক দিতে পারে আমরা দেখব 2023 সালে 67% ক্লেম সাকসেসফুল হয়েছে, কিন্তু গত বছর এটা কমে সিগনিফিকেন্টলি কমে এটা 47%-এ নেমে এসেছে। এবছর আশঙ্কা করা হচ্ছে যে এটা আরও কমে যাবে। এর আগে এত বেশি ক্লেম সাকসেস হওয়ার পিছনে কারণ ছিল হোম অফিসের হিউজ ব্যাকলগ ছিল। সেই ব্যাকলগগুলো ক্লিয়ার করার জন্য তারা র্যান্ডমলি প্রচুর অ্যাসাইলাম গ্রান্ট করেছে, আস্তে আস্তে তারা টাইট করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে বিল আসে, সে বিলে কিন্তু দেখা যাবে অনেক দেশকেই তারা সেফ কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করবে যেখান থেকে তারা অ্যাসাইলাম নেবে না। বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ যদি এই লিস্টে নাই, কিন্তু একথা মনে রাখতে হবে যে সম্প্রতিকালে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা 60টি দেশকে সেফ হিসেবে ডিক্লেয়ার করেছে, বাংলাদেশ তার মধ্যে আছে। তার মানে বাংলাদেশ থেকে এসে ইউরোপিয়ান ওই সমস্ত দেশগুলিতে অ্যাসাইলাম চাইলে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটারও কিন্তু একটা প্রভাব পড়বে ব্রিটেনে বাংলাদেশিদের অ্যাসাইলাম ক্লেমের জন্য। আমরা জানি যে গত বছরের শেষের দিকে ডিসেম্বরে যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের উপরে যে কান্ট্রি পলিসির নোট এসেছিল CPN, সেখানে কিন্তু তারা দেখাচ্ছে যে রাজনৈতিক কারণে খুব কমই এখন বাংলাদেশ থেকে অ্যাসাইলাম পাওয়া যাবে। এর কারণ হচ্ছে তারা বলতে চাচ্ছে এর আগে যারা অ্যাসাইলাম করতেন তারা বিএনপি বা জামাত বা অন্যান্য বিরোধী দল যারা আওয়ামী লীগ সরকারের হাতে যারা নির্যাতন জুলুমের শিকার হচ্ছেন বা শিকার হবেন বলে আশঙ্কা করছিলেন, তাদের ক্লেম ছিল। যেহেতু এখন আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, সেহেতু এই ধরনের ক্লেমগুলি আর এখন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নাই। আর যারা আওয়ামী লীগ এর সমর্থক ছিলেন তাদেরও কিন্তু ক্লেমগুলি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ তারা বলবে যে বর্তমান সরকার তারা আওয়ামী লীগ বিরোধী নয়, শুধুমাত্র যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে একমাত্র তাদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে একটা কেসে যদি আপনার কেসে যদি কোনো বিশেষ কোনো ব্যাপার থেকে থাকে, কোনো স্পেসিফিক রিজন থেকে থাকে, তাহলে হয়তো আপনি এখন অ্যাসাইলাম পেতে পারেন। কিন্তু এই যে পার্সেন্টেজ এখন অনেক লো হয়ে যাবে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে অ্যাসাইলাম পাওয়া। আমরা আরেকটা আপডেট নিয়ে কথা বলতে পারি, এটা হচ্ছে যে ইমিগ্রেশনের কেসের ব্যাপারে আর্টিকেল 8 আমরা জানতে পেরেছি যে হোম সেক্রেটারি এই যে ইমিগ্রেশনের কেসের ক্ষেত্রেও আর্টিকেল 8-এর ব্যবহারটা হচ্ছে এ ব্যাপারে উনি আরও স্টাডি করতে চাচ্ছেন এবং তারা বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের দেশ বিশেষ করে ডেনমার্কে কীভাবে আর্টিকেল 8-এর ব্যবহার করা হয় ইমিগ্রেশনের ক্ষেত্রে সেটা তারা কিন্তু স্টাডি করে এ ব্যাপারে হয়তো ব্যবস্থা নেবে। অদূর ভবিষ্যতে হয়তো বা মনে করা হচ্ছে যে আর্টিকেল 8 যেটা আমরা ইমিগ্রেশনের কনটেক্সটে ব্যবহার করি সেটার হয়তো ব্যবহারটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং এটা হলে অবশ্যই এটা আমাদের জন্য একটা খারাপ খবর। কারণ আমাদের কমিউনিটি অনেকেই কিন্তু যারা ইমিগ্রেশনের রুলের আওতায় যারা ভিসার জন্য কোয়ালিফাই করেন না তারা কিন্তু অনেক সময় হিউম্যান রাইটস দেখিয়ে হিউম্যান রাইটসের গ্রাউন্ডে তারা ভিসাটা পাচ্ছেন। এমনকি আমরা জানি যে ইমিগ্রেশনের রুলে যেখানে অ্যাপিলের কোনো রাইট নাই সেসব ক্ষেত্রে আমরা দেখি যে হিউম্যান রাইটসে আপনি অ্যাপিল করার সুযোগ পান। যেমন ধরুন এই মুহূর্তে কেউ যদি ম্যারেজ ভিসার জন্য অ্যাপ্লাই করেন, স্পাউস ভিসা, এই ভিসাটা যদি রিফিউজ হয় তবে ইমিগ্রেশনের রুলে তার কিন্তু অ্যাপিল করার সুযোগ নাই, কিন্তু তার হিউম্যান রাইটসে তার অ্যাপিল করার সুযোগটা আছে। এখন যদি আমরা এই হিউম্যান রাইটসকে আরও রেস্ট্রিক্ট করে দিই তবে আমরা জানি না অদূর ভবিষ্যতে এই অ্যাপিলের রাইটগুলো থাকবে কি না। আরও একটা আপডেট, আমরা জানি যে
এর আগে বিগত সরকারের সময় রুয়ান্ডা পলিসি নেওয়া হয়েছিল এবং রুয়ান্ডা পলিসি নেওয়ার পরে অনেক হইচই কান্নাকাটি কিন্তু পড়ে গিয়েছিল এবং আমরা জানি যে প্রায় 5,700 মতো অ্যাসাইলাম সিকারদেরকে পাঠানো একটা বন্দোবস্ত করা একটা আলোচনা চলছিল, তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তাদের ক্রাইমটা প্রসেস করা হবে। কিন্তু এই সরকার তারা সেই রুয়ান্ডা কর্মসূচিকে বাতিল করেছে এবং বাতিল করার এখন সরকার ঘোষণা দিয়েছে যে সমস্ত কেসগুলিকে তারা রুয়ান্ডাতে পাঠাচ্ছিল সেই কেসগুলি তারা এখন এদেশ থেকেই প্রসেস করবে। রুয়ান্ডা প্রজেক্ট কিন্তু একটা লস প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য এখন পর্যন্ত প্রায় 700 মিলিয়ন পাউন্ড খরচ করা হয়েছে। এখন এই পরিমাণ পয়সা খরচ করা হলো, ট্যাক্স পেয়ারের একটা পয়সা খরচ করা হলো একটা মিনিংলেস একটা প্রজেক্টের জন্যে। এটা খুবই দুঃখজনক। যখন এই পয়সাটা আমরা আরও বেটার আমরা হসপিটালের জন্য ব্যবহার করতে পারতাম, আমরা কমিউনিকেশনের নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য ব্যবহার করতে পারতাম, সেখানে এই পয়সাটা একটা ফালতু একটা প্রজেক্টের জন্যে ব্যবহার করা হলো। আমরা আরেকটা আপডেট দিয়ে আমরা আজকে আমাদের আপডেটগুলি শেষ করব। এই আপডেটটা হচ্ছে যে একজন স্টুডেন্ট হিসাবে এদেশে আসার পরে তিনি কোর্স কমপ্লিট না করেই তিনি ওয়ার্ক পারমিটে সুইচ করার জন্য অ্যাপ্লিকেশন করেন। আপনারা জানেন একটা সময় কিন্তু ওয়ার্ক পারমিটে সুইচ করা যেহেতু স্টুডেন্ট হিসাবে আসার পরে, এবং আমাদের অনেকেই কিন্তু স্টুডেন্ট হিসাবে আমাদের কমিউনিটির এদেশে এসে পড়াশোনা শেষ না করে প্রথম বছরেই তারা সুইচ করে ওয়ার্ক পারমিটে চলে গিয়েছে। এটা পরবর্তীকালে বন্ধ করা হয়, বন্ধ করে বলা হয় যে না, কোর্স কমপ্লিট করার পরেই তারা একমাত্র সুইচ করতে পারবে। এখানে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, বলা হয়েছিল যে সেক্রেটারি অফ স্টেটের একটা ডিসক্রিপশন আছে, তিনি ডিসক্রিপশন ইউজ করে এটা দিতে পারেন যে কেউ কোর্স কমপ্লিট না করলেও। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে উচ্চতর আদালত তারা বলল যে না, এটা সম্ভব নয়। একটা স্টুডেন্ট হিসেবে আসলে তাকে তার কোর্স কমপ্লিট করেই তাকে একমাত্র ওয়ার্ক পারমিটে সুইচ হতে হবে, অন্যভাবে তার সুইচ হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা আজকে একজন কলের পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে সময় পেলে আমরা ভিজিট ভিসা নিয়ে আমরা কথা বলবো। ভিজিট ভিসা এদেশে মানুষ আসেন উপমহাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসেন। এদেশে বাংলাদেশ থেকে যারা আসেন এদের অনেকেই আসেন এদেশে বেড়াতে, কারণ তাদের আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য আসেন। এটাকে আমরা বলি ফ্যামিলি ভিজিটর হিসেবে তারা আসেন। মনে রাখতে হবে যে ভিজিট ভিসা যদি কারো রিফিউজ হয়ে যায় তবে তার কিন্তু অ্যাপিল করার কোনো সুযোগ নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করারও কোনো সুযোগ নাই। অধিকাংশ ক্ষেত্রে একমাত্র রেমেডি হচ্ছে জুডিশিয়াল রিভিউ করা। এখন জুডিশিয়াল রিভিউ খুবই ব্যয়বহুল একটা প্রক্রিয়া, এতে 4-5 বছর লাগতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয়তো ভালো হয় যে ভিজিট ভিসাতে এই জুডিশিয়াল রিভিউ বা অন্যান্য কোনো প্রসেসে না গিয়ে যে কারণে ভিসাটা রিফিউজ হয়েছে সেটাকে কভার করে সেটাকে পূরণ করে নতুন করে অ্যাপ্লিকেশান করা। এখন ভিজিট ভিসাতে কি রিকোয়ারমেন্ট, অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি সবগুলি এক এক করে বলবো। তবে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট এবং যে কারণে অধিকাংশ ভিসাই আমাদের দেশ থেকে রিফিউজ হয় সেটা হচ্ছে যে যিনি আসবেন তিনি দেশে ফিরে যাবেন কিনা। একটা সন্দেহ থেকে যায় যে যিনি আসবেন উনি হয়তো আর ফিরবেন না। তো বিশেষ করে তার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেই হয়তো আমরা অনেক কিছু ইনফরমেশান পাই যেটা তার অ্যাপ্লিকেশনের জন্যেই কিন্তু ক্ষতিকারক। অনেকেই তাদের একজন কলার যুক্ত হচ্ছেন, কলটা নিয়ে নিই আবার ফিরবো। হ্যালো কলার, হ্যালো কলারকে বোধহয় হারিয়ে ফেলেছি, এখন আবার কথা বলি। তো ভিজিটরের জন্য যেটা সবচেয়ে বড় যে জিনিসটা দেখাতে হবে যে তিনি দেশে ফিরে যাবেন, এবং দেশে ফিরে যাওয়ার মতো দেশে ফিরে যাবেন উনি মুখে বললেই হবে না। সবাই তো বলে আমি ফিরে যাব, কিন্তু কতজন ফিরে যায়? সেই কারণে খালি মুখের কথাটাই যথেষ্ট নয়, আমাদেরকে দেখাতে হবে তার ফিরে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে
কিসে কারণ থাকতে পারে? কারণ হতে পারে দেশে হয়তো তার ফ্যামিলি আছে, তার পরিবার প্রয়োজন আছে, দেশে হয়তো তার ভালো একটা চাকরি আছে, তিনি দেশে একটা ভালো একটা প্রতিষ্ঠিত অবস্থায় তিনি ছিলেন। একজন খুবই প্রতিষ্ঠিত মানুষ নিশ্চয়ই এদেশে এসে থেকে যেতে চাইবেন না। এখন যিনি আসবেন তিনি যদি বাংলাদেশের কোনো বড় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হন, মাসে হয়তো 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা বেতন পান, বছরে হয়তো আরও 20-30 লাখ টাকা বোনাস পান, তিনি কি এদেশে এসে তিনি কি রেস্টুরেন্টে কাজ করতে চাইবেন? তিনি চাইবেন না। ফলে তার যে প্রোফাইল দেখে লোকে মনে করবে না এই লোকটা হয়তো ফিরে যাবেন না। কিংবা একজন খুব বিখ্যাত একজন সেলিব্রিটি, যিনি হয়তো একজন বড় একজন চলচ্চিত্রের নায়ক, যার শত শত ছবি চলে, প্রেক্ষাগৃহে তার ছবি আসলে লম্বা লাইনে করে থেকে দর্শকরা টিকিট কেটে তার ছবি দেখতে যায়। তো এইরকম একটা লোকই বা দেশে এসে থাকবে কেন? তার তো এই দেশে থাকার মতো কোনো কারণ নাই। তো এই জন্যে এটা ভেরি ইম্পর্টেন্ট, যখন কেউ অ্যাপ্লিকেশনটা করবেন আপনাকে দেখানো যে দেশে আপনার কী ধরনের টাই আছে, আপনার সার্কামস্টান্সেস কী, দেশে আপনার কী অবস্থায় আপনি আছেন, এবং সেটা দিয়ে আপনি আর্গুমেন্ট করে বলতে হবে যে এইরকম একটা লোক, এইরকম একটা পজিশনে যে লোকটা আসছে তার এদেশে থাকার মতো কোনো কারণ নাই, সে দেশে ফিরে যাবে। এই জন্য দেশে তার কোন কোন আত্মীয়স্বজন আছে সে সম্পর্কে ইনফরমেশন, এবং দেশে তার কী আছে, কী ধরনের সম্পদ আছে তার, এটাও কিন্তু দেখিয়ে দেওয়া ভালো। এইখানে আবার আরেকটা জিনিস আমরা দেখি যে প্রায় আমাদের কমিউনিটিতে ভুল হয়। অনেকেই ব্যাংকের অ্যাকাউন্টে বড় অঙ্কের একটা টাকা দেখান, এই টাকাটা দেখা যায় কি হুট করে এসে ব্যাংকে এসে জমা হয়। এর ফলে দেখা যায় এর কোনো ব্যাখ্যা থাকে না যে হঠাৎ করে কেন একটা মানুষ যার অ্যাকাউন্টে সবসময় 30-40 হাজার টাকার বেশি থাকেনি, কোনো সময় এটা 500 পাউন্ডও নেমে গেছে, তার হঠাৎ করে 30 লাখ টাকা 40 লাখ টাকা কী করে ব্যাংকের অ্যাকাউন্টে আসলো। তো এটা এই ব্যাখ্যা না দিতে পারলে তারা মনে করবে এটা একটা ইনফ্লেটেড ইনফরমেশন, কারণ তার হয়তো এই পয়সাটা নাই, কিন্তু সে ভিসাটা পাওয়ার জন্যেই এই পয়সাটা কোনো জায়গা থেকে নিয়ে এসে তার অ্যাকাউন্টে রেখেছে, তখন হয়তো তার ভিসাটা তারা রিফিউজ করে দেবে। এই জন্য কম টাকা থাকুক, কিন্তু তার এই টাকাটার জন্য একটা ব্যাখ্যা থাকে। আমরা প্রায় দেখি যে অনেকেই এরকম বলে যে তার একটা বিজনেস আছে এবং সেই বিজনেস থেকে তার পয়সা আসে, কিন্তু সেখানে এমন ধরনের লেনদেন হয় যেটা খুব হাস্যকর। যেমন দেখা যাচ্ছে যে বিজনেস থেকে আপনি হুট করে 1 লাখ টাকা দিলেন, 2 লাখ টাকা আনলেন। এখন লোকে জানতে চাইবেন আপনি 2 লাখ টাকা যদি বিজনেস থেকে আপনার মাসে ইনকাম হয়, রেভিনিউ হয়, তবে কেন আপনি মাসের শেষে 2 লাখ টাকাটা জমা দিচ্ছেন? এই 2 লাখ টাকার আগে এই টাকাটা কোথায় ছিল? আপনার নিশ্চয়ই 2 লাখ টাকা একদিনের বিজনেস হয়নি, হয়তো বা প্রতিদিন আপনার 8,000 10,000 টাকা করে আপনার জমা পড়েছে, এবং তারপরে হয়তো মাস শেষে আপনার 2 লাখ টাকা জমা হয়েছে, সেই 2 লাখ টাকা নিয়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে রাখলেন। প্রশ্ন হলো এই জমা হওয়ার আগে এই টাকাটা আপনি কোথায় রাখছিলেন? আমরা দেখি এদেশে প্রতিদিনই কিন্তু ব্যাংকিং হয়, এভরিডে যে পয়সা তারা পায় পরদিন সকালেই তারা এই পয়সাটা নিয়ে ব্যাংকে জমা দিচ্ছে। আমাদের কিন্তু এটা দেখানো অনেক ক্ষেত্রে হয় না। ফলে প্রশ্ন থেকে যায় যে প্রতিদিনের ইনকামটা কোথায় গেল? আপনি গিয়ে প্রতিদিনের ইনকামটা কি বালিশের তলায় রাখলেন, তারপরে যখন 2 লাখ টাকা হয়ে গেল একসাথে তখন এই ব্যাংকে জমা রাখলেন? তো এই ধরনের প্রশ্ন ওঠে, এবং ওঠার কারণে কি হয়, এই ব্যাংক অ্যাকাউন্টের জেনুইননেস নিয়ে মানুষের মনে সন্দেহ আসে। আবার আপনি হয়তো বলছেন যে আপনার মাসিক ইনকাম এত, দেখা যাচ্ছে মাসিক ইনকামের চাইতেও বেশি, যেটা বাংলাদেশে প্রায় দুদক বলে যে আয়ের সাথে সঙ্গতিবিহীন আপনার খরচ নাই, বা আয়ের সাথে আপনার সঙ্গতিবিহীন ব্যাংকের অ্যাকাউন্টও নয়। ব্যাংকের অ্যাকাউন্ট অনেক বেশি পয়সা আছে, সেই তুলনায় আপনার আয় অনেক 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 কম। তো এই যে বললাম যে আপনাকে দেখাতে হচ্ছে, সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনি দেশে ফিরে যাবেন। আপনার ইমিগ্রেশন হিস্ট্রিও কিন্তু রেলিভেন্ট। দেখা যায় আপনি এর আগে বিভিন্ন দেশ আপনি বেড়াতে গিয়েছেন, কিন্তু কোথাও আপনি থাকেননি, সবসময় ভিসা শেষ হয়ে যাওয়ার আগে আপনি ফিরে গেছেন। তো এটাও কিন্তু আপনার জন্য একটা ভালো পয়েন্ট যে আপনার কোনো জায়গাতে থাকার কোনো অভ্যেস নাই। আপনার যে স্পন্সর, যিনি স্পন্সর করছেন তার হিস্ট্রি তারা দেখবে, এবং তিনি যাদেরকে স্পন্সর করছেন তারা কি করেছে এই দেশে এসে। আপনি স্পন্সর বা আপনার ফ্যামিলিতে যদি এরকম, যেটাকে আমরা বলি মাইগ্রেট করার আপনার ফ্যামিলির ট্র্যাডিশন আছে, দেখা গেল আপনার পরিবারের মধ্যে আপনার 5 ভাইয়ের মধ্যে 3 ভাই ইংল্যান্ডে এসে কোনো না কোনোভাবে থাকার ব্যবস্থা করেছে, 4 নম্বর ভাই
ফ্রান্সে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেছে, তখন তারা মনে 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 করতে পারে এই ফ্যামিলি তো একটা হিস্ট্রি আছে, একটা হিস্ট্রি অফ মাইগ্রেশন, তো আপনিও যে দেশে আসছেন আপনিও যে এখানে থাকার চেষ্টা করবেন না তার কি ধরনের গ্যারান্টি আছে। তো ফ্যামিলি অফ মাইগ্রেশন হিস্ট্রি তারা কিন্তু দেখতে পারে। এরপরে হচ্ছে আপনার অন্যান্য যে ব্যাপারগুলি আছে, আপনি যে লক্ষ্যে যে পারপাসে এই দেশে আসছেন সেই পারপাসটা কি বাংলাদেশে বসে ফুলফিল করা যায় কি না, এবং এরপরে আপনাকে তারা আরও দেখাতে হবে যে আপনি যে পারপাসটা চাচ্ছেন এই পারপাসটা যে টাইমের মধ্যে আপনি আসবেন এই টাইমের মধ্যে আপনি ফুলফিল করতে পারবেন কিনা। আবার এদেশে থাকার টাইমিংটা আপনার দেশের কমিটমেন্টের সাথে কতটা এটা সামঞ্জস্যপূর্ণ। দেশে আপনি বললেন আপনি একটা বিরাট ব্যবসায়ী, আপনি এক মুহূর্ত ব্যবসা ছেড়ে থাকতে পারছেন না, অথচ আপনি বললেন যে আপনি 6 মাসের জন্য ইংল্যান্ডে এসে থাকবেন। তখন প্রশ্ন হবে আপনি কত বড় ব্যবসায়ী যে 6 মাস আপনি বিজনেসটা ছেড়ে এই দেশে এসে থাকবেন। আবার প্রশ্ন দাঁড়াবে আপনি যখন এই দেশে এসে থাকবেন আপনার অবর্তমানে আপনার ব্যবসাটা কে দেখাশোনা করবে, যিনি করবেন তার কাছ থেকেও একটা সত্যায়িত একটা স্টেটমেন্ট আপনাদের কিন্তু দিয়ে দেওয়া উচিত। এরপরে হচ্ছে আপনার যে রিয়েল ব্যাপার যে আপনি এদেশে এসে কোথায় থাকবেন। আপনার যদি স্পন্সর থেকে থাকেন তবে স্পন্সরে কি আপনার জন্য সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশন অ্যাডিকুয়েট অ্যাকোমোডেশন আছে কি না, স্পন্সরের নিজের ইমিগ্রেশন হিস্ট্রি কী, স্পন্সর এর আগে কয়জনকে স্পন্সর করেছে, যারা যারা স্পন্সর হয়ে তারা যাদেরকে নিয়ে এসেছিল তারা আর যায়নি। তো এইগুলোও কিন্তু আপনার স্পন্সর হিস্ট্রিও কিন্তু আপনার জন্য রেলিভেন্ট হবে। এরপরে তো অবশ্যই আসছে আপনি কত পয়সা ক্যাশ নিয়ে আসবেন এবং কোন পারপাসে আপনি আসতে চাচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা এখন দেখি যে প্রায় তারা ইন্টারভিউ করে, ইন্টারভিউ তারা জানতে চাইতে পারে আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন, আপনার একটা প্ল্যান তারা জানতে চায়। সেই প্ল্যানের উপরে ভিত্তি করে তারা মনে করবে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশানটা কতটা জেনুইন আর কতটা জেনুইন নয়। তবে আগে যেটা বলেছি যে সব অ্যাপ্লিকেশনের মতো এই অ্যাপ্লিকেশনও আপনি একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। তো আমরা আগেই বলেছি যে ভিজিট ভিসায় কিন্তু রিফিউজ হয়ে গেলে এইখানে কোনো অ্যাপিল করার সুযোগ নাই। একসময় ছিল কিন্তু এটা 2014 সাল থেকে এটা তুলে দেওয়া হয়েছে। এখন আপনার একমাত্র রেমেডি হবে জুডিশিয়াল রিভিউ। অনেক ক্ষেত্রে যদি আপনি ঠিকমতো যদি একটা অ্যাপ্লিকেশান করা হয় তাহলে পরবর্তীকালে কিন্তু জুডিশিয়াল যেটা আমরা রিভিউ তার হুমকি দিলেই হোম অফিস কিন্তু তারা কনসিড করে, তারা ভিসাটাকে দিয়ে দেয়। কিন্তু এটার জন্যে আপনার মূল অ্যাপ্লিকেশান কিন্তু খুব সলিড হতে হবে, এর মধ্যে যাতে কোনো রকমের ভুল ভ্রান্তি না থাকে। কোনো ডকুমেন্ট মিসিং হলে, কোনো ডকুমেন্টের ব্যাপারে যদি আপনার মনে হয় হোম অফিস কোনো সন্দেহ দিতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কভার লেটারে এক্সপ্লেন করে দেবেন। কভার লেটার একটা খুব ভালো অভ্যেস, কাউকে কভার লেটার দেওয়া উচিত আমি মনে করি এসব ক্ষেত্রে। আবার আরেকটা জিনিস কিন্তু আপনি মনে রাখবেন যে দেশ থেকে আসার আগে আপনাকে কিন্তু ওই ইনজেকশন এবং অনেক কিছু করে আসার লাগে, সেগুলো দেখে কিন্তু আপনি নজর রাখবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে যদিও আপনাদেরকে ভিসা দেওয়া হবে 6 মাস, কিন্তু আপনি ফর্মে যে কদিনের কথা উল্লেখ করলেন ওই কথাটা কিন্তু মনে রাখবেন। আপনি বললেন ফর্মে যে আপনি 3 সপ্তাহ থাকলেন, কিন্তু আপনি ভিসা পাচ্ছেন 6 মাস, কিন্তু মনে করার কোনো কারণ নাই 6 মাস যেহেতু ভিসা পেয়েছি 6 মাসে আমি থাকবো। হ্যাঁ, 6 মাস আপনি থাকতে পারেন, 6 মাস থাকলে আইনত কোনো অপরাধ আপনি করলেন না, কিন্তু ওই যে আপনি ভিসা ফর্মে ডিক্লেয়ার করেছেন 3 মাস, এটাকে তারা কিন্তু মনে করতে পারে আপনি রিপ্রেজেন্ট করলেন, মিথ্যা কথা বলেছেন হোম অফিসে। ফলে পরবর্তীকালে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে অনেকটাই ডিমিনিশ হয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি ভিজিট ভিসা নিয়ে আমরা কথা বললাম। ভিজিট ভিসার মতো আমরা জানি যে আরও এক ধরনের ভিসা আছে যেটাকে আমরা বলি ম্যারেজ ভিজিটার। এখানে যেটা হতে পারে যে কেউ বিয়ে করার জন্য এদেশে আসতে পারে, এদেশে এসে বিয়ে করে সে চলে যাবে। তো ম্যারেজ ভিজিটারের জন্য যারা আসতে চাইবেন তারা কিন্তু এদেশে থাকার জন্য কোনো পারমিশন পাবেন না। এটার সাথে কিন্তু যেটাকে আমরা বলি
ফিয়ান্সে ভিসা তার পার্থক্য। ফিয়ান্সে ভিসাতে কিন্তু আপনি 6 মাসের ভিসা নিয়ে আসেন এবং এখানে এসে এই ভিসা থেকে আপনি আবার স্পাউস ভিসাতে সুইচ করতে পারেন যদি আপনার বিয়েটা সম্পন্ন হয়। আর ম্যারেজ ভিজিটরের ভিসাতে আপনি এসে খালি বিয়েটা করে আপনি চলে যাবেন, আপনি অ্যাপ্লিকেশান কিন্তু করবেন নিজের দেশে থেকে। এদেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনি সুইচ করতেও আপনি পারবেন না। সবসময় মনে রাখবেন যে যে কোনো ভিসাতে যদি আপনি ইন কান্ট্রি সুইচ করতে হয় তবে আপনার মূল ভিসা 6 মাসের বেশি থাকতে হবে। যেহেতু অধিকাংশ ভিজিট ভিসা 6 মাস বা তার কম, সেহেতু ভিজিট ভিসা থেকে অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করাটা খুব কঠিন। তো আমরা সবসময় যেটা করি, আমরা প্রায় প্রতিদিনই আসসালাম নিয়ে কিছু কথাবার্তা বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আসসালাম নিয়ে আমরা কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে আসসালামে এখন সিগনিফিকেন্টলি ফেলিওর রেটটা ইনক্রিজ করেছে এবং হোম অফিস বলছে যে আগামীতে এটা হয়তো আরও বেশি হবে। আমরা এটাও জানি যে আদালতকে বলা হয়েছে যে অদূর ভবিষ্যতে অ্যাসাইলাম অ্যাপিলের সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে কোর্টকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে যে 83% মতো অ্যাসাইলাম ক্লেম মতো বাড়বে এবং সেই জন্য আমরা জানি যে নতুন জাজও নিয়োগ করা হয়েছে। তো ফলে অ্যাসাইলাম নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা যেটা আরও দেখছি যে এই অ্যাসাইলাম ক্লেমের সাথে অন্যান্য যে সমস্ত ক্লেমগুলি জড়িত থাকছে সে ব্যাপারে কিন্তু একটু মনে রাখতে হবে। অনেকেই যারা আসেন, এদেশে আসেন, অ্যাসাইলাম ক্লেম করেন, অ্যাসাইলামের পর দেখা যায় যে এদেশে হয়তো কারোর সাথে সম্পর্ক হয়, তিনি বিবাহিত হন এবং তার তো বাচ্চাও হয়ে যায়। এখন তিনি কি করে তার এই অ্যাসাইলামের ক্লেমের ভিতরে তার বাচ্চা বা ওয়াইফকে তিনি আনবেন? এটা মনে রাখতে হবে যে যখনই তার এদেশে একটা ফ্যামিলি হয়েছে তখনই তার উচিত হবে দ্রুত হোম অফিসকে তার এই চেঞ্জ অফ সার্কামস্টান্সটা জানায় দেওয়া। না দিলে পরবর্তীকালে তারা কিন্তু এখানে আপনাকে আটকাতে পারে। তারা বলতে পারে এটা একটা নিউ ম্যাটার, এটাকে আপনি আর রেস করতে পারলেন না। তো যদি আপনি এটাকে নিউ ম্যাটার হিসেবে আপনার কেসটা অ্যাপিলে যাওয়া অবস্থায় যদি আপনার সিচুয়েশান চেঞ্জ হয়, আপনার সাথে কারো সম্পর্ক হয় বা আপনি বিয়ে করে ফেলেন বা আপনার সন্তান হয়, এটা অবশ্যই হোম অফিসকে এবং কোর্টকে অবহিত করতে হবে। এবং যদি এটাকে আপনি আপনার অ্যাপিলের অংশ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে হোম অফিস থেকে অনুমতি নিতে হবে। এবং অনুমতি নিতে গেলে অনেক ক্ষেত্রে হোম অফিস কিন্তু আপনাদেরকে, আপনি এবং আপনার পার্টনারকে ইন্টারভিউতে কল করতে পারে এবং ইন্টারভিউতে কল করলে বেশ কড়া ইন্টারভিউ হয়, এই ম্যারেজ ইন্টারভিউতে যদি তারা আপনাকে বিশ্বাস না করে তবে তারা বলতে পারে এটা ফেক ম্যারেজ। মনে রাখবেন, যদি আপনাদের দুজনের যে কেউ যদি এদেশে থাকার সেটেলমেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বিয়ে করতে গেলে হোম অফিস থেকে অনুমতি লাগবে। আপনি ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গেলে রেজিস্ট্রার আপনার সব ডকুমেন্ট নিয়ে তারাই কিন্তু পাঠিয়ে দেবে হোম অফিসে তাদের কনসেন্ট দেওয়ার জন্য। এই কনসেন্টটা হোম অফিসের বিয়ের ব্যাপারে খুবই জরুরি। অনেকেই মনে করছেন যে পরবর্তীকালে এই ম্যারেজ ভিসা বা অন্য ভিসাগুলো খুব কঠিন হয়ে যাবে। মেনটেনেন্স এখন আছে 29,000, এই মেনটেনেন্স বোধহয় এখন আরও বেড়ে যাবে। সেই কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিয়ে করার একটা হিড়িক পড়ে গেছে এবং প্রচুর আমাদের কমিউনিটি অনেকে বিয়ে করছেন, বিয়ে করে সব বিয়ের গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং এখানে নানা ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে। অনেকে দেশে অবৈধভাবে আসেন, তারা মনে করে অবৈধভাবে থাকলে একটা বিয়ে করলেই বোধহয় তারা নিরাপদ না। এটা কিন্তু তারা নিরাপদ নয়। প্রথম কথা হচ্ছে যে আমরা আগেই বলেছি অবৈধভাবে থাকলে বিয়েটা রেজিস্ট্রি করা খুব কঠিন এবং যে কোনোভাবে আপনি বিয়ে করতে গেলে টাকার অনুমতি না থাকলে আপনাকে হোম অফিস থেকে পারমিশন নিতে হচ্ছে। সেক্ষেত্রে হোম অফিস আপনার ইমিগ্রেশন হিস্ট্রিটাকে তারা রিভিজিট করবে। আর আরেকটা কথা এখানে আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে
আপনি যদি বিয়েটা করতেও পারেন, তারা তো এই না যে আপনাকে তারা ভিসা দিবে। তারা সবসময় বলতে পারে তুমি দেশে গিয়ে ভিসা নিয়ে ফিরে আসো, কারণ ইমিগ্রেশনের রুলের ভিতরে সরাসরি এইভাবে কিন্তু ভিসা পাওয়ার ব্যাপার না। যেটা আছে এটা হচ্ছে EX1-এ, সেখানে বলেছে যে যদি আপনি কারোর সাথে 2 বছর সম্পর্কে যুক্ত থাকেন, অথবা আপনি যদি বিবাহিত হন এবং এই দেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও ফ্যামিলি লাইফ কন্টিনিউ করলে ইনসারমন্টেবল অবস্থা থাকবে। এইরকম জিনিস আপনাদেরকে দেখাতে হবে। এটা কিন্তু দেখানো এতটা সহজ না হতে পারে, বিশেষ করে যদি আপনি এদেশে একটা ভ্যালিড ভিসা নিয়ে এদেশে আসেন, তাহলে আপনি বলতে পারেন না যে আমার দেশে গেলে আমি আমার ভিসা পাবো না বিয়ে করার জন্যে। বিয়ের ব্যাপারে অনেকেই হয়তো জানেন কিনা জানি না যে ম্যারেজ রেজিস্ট্রারও কিন্তু আপনাকে এবং আপনার পার্টনারকে ইন্টারভিউতে কল করবে, অনেক সময় একসাথে এবং অধিকাংশ সময় আলাদা আলাদা তারা কিন্তু আপনাকে ইন্টারফেয়ার করবে। আর হোম অফিস যে ম্যারেজ ইন্টারভিউ করে সেখানেও কিন্তু আপনি এবং আপনার পার্টনারকে আলাদাভাবে ইন্টারভিউ করবে, এবং এখানে কিন্তু একে অন্যের বিরুদ্ধে তারা ইউজ করতে পারে। আপনাকে হয়তো আপনার পার্টনার সম্পর্কে কিছু প্রশ্ন করলো, পার্টনারকে আপনার সঙ্গে কিছু প্রশ্ন করলো, তার দেখে উত্তরগুলো মেলে কিনা। উত্তরগুলো না মিললে আপনাদের জন্য প্রবলেম হতে পারে। আবার পুরোপুরি 100% মিলে গেলে তারা মনে করতে পারে আপনাদের মধ্যে বোধহয় কোচিং হয়েছে। যাই হোক, ভুল উত্তর দেওয়ার চাইতে মিল উত্তর দেওয়াটাই ভালো। এই জন্যে নিজেদের কিছু প্রস্তুতি দরকার, এবং একে অন্যের সম্পর্কে যে যত বেশি জানবেন তার কিন্তু ততটা ভালো হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, যারা অ্যাসাইলাম সিকার তারা যদি তাদের প্রি ফ্লাইট ফ্যামিলি থেকে থাকে, অর্থাৎ দেশ থেকে পালানোর আগে যদি তাদের স্ত্রী পুত্র কোনো থেকে থাকেন, তারা কিন্তু এই অ্যাসাইলাম ক্লেম করে ভিসা পাওয়ার পরেই তারা ফ্যামিলি আনতে পারবেন। ফ্যামিলি রিইউনিয়ন এই পলিসির আন্ডারে, এই পলিসির আন্ডারে আনলে কিন্তু কোনো ভিসা ফিটি কিছুই লাগে না, কোনো ইনকাম দেখাতে হয় না, কিছুই দেখাতে হয় না, শুধুমাত্র খালি ভিসা ফি দিয়ে আসতে হয়, এবং অ্যাপ্লিকেশন যেটা বলে এটা কিন্তু ফ্রি অফ চার্জ। যাই হোক, শুধু দর্শকবৃন্দু, আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, বেশ কিছু আপডেটও আপনাদেরকে দিলাম। আশা করি অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে, এবং আমি যদি কিছু হলেও কোনো কাজে আসতে পারি আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে, তার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। ভালো থাকুন। আবার দেখা হবে সপ্তাহ 2 পরে কোনো এক শনিবারে। ধন্যবাদ।